আসসালামু আলাইকুম। ভিভো সম্প্রতি তাদের নিউ একটি স্মার্টফোন লঞ্চ করেছে এবং সেটা হচ্ছে ভিভো y27s। আজকের পুরো ভিডিওতে আমরা এই স্মার্টফোনটি নিয়ে আলোচনা করব। স্মার্টফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে ৳২২,৯৯৯ সো এই প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটা কতটা ভ্যালু ফর মানি সেটা আজকের ভিডিওতে জানতে পারবেন এবং ভিডিও শেষের দিকে আমি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেই বিষয়গুলো এই স্মার্টফোনটি পারচেজ করার ক্ষেত্রে আপনার জন্য অনেক বেশি ইম্পোর্টেন্ট হবে। সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পুরো ভিডিওতে। সাথে আছি আমি জাকারিয়া হাসান পার্থ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে ফ্যানফেয়ার। ফ্যানফেয়ার আপনাদের জন্য নিয়ে এসেছে উইন্টার ক্যাম্পেইন অফার এবং এই উইন্টার ক্যাম্পেইনে আপনি নিত্য নতুন আপনার শীতের সকল পোশাক পরে ভিডিও তৈরি করুন এবং ভিডিওগুলো ফ্যানফেয়ারে আপলোড করুন। সেখান থেকে আপনি জিতে নিতে পারবেন ফ্যানফেয়ারের এফ কয়েন এবং সেই কয়েন ব্যবহার করে ফ্যানফেয়ার থেকে আকর্ষণীয় ডিসকাউন্টে যেকোনো আইটেম কিন্তু পারচেজ করতে পারবেন। এছাড়াও ফ্যানফেয়ার সম্পর্কে আরো বিস্তারিত জানতে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটি লিংক প্রোভাইড করে দিব। সেই ভিডিওটি আপনি দেখে নিতে পারেন। পাশাপাশি একটা রেফার লিংক এবং একটি রেফার কোড আমি প্রোভাইড করে দিব। সেটা ব্যবহার করলেও কিছুটা বোনাস কয়েন আপনি পেয়ে যাবেন। চলুন ভিউয়ার্স, প্রথমে দেখে নেই এই ডিভাইসটির বক্স কন্টেন্টে আমরা কি কি পাচ্ছি। বক্সটি ওপেন করলেই পাচ্ছেন একটি সিলিকন ব্যাক কভার, কিছু ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড, টাইপ এ টু টাইপ সি একটি চার্জিং কেবল, 44 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার, পাচ্ছেন একটি সিম ইজেক্টর পিন এবং সর্বশেষ ভিভো y27s স্মার্টফোনটি। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই স্মার্টফোনটি প্লাস্টিক বিল্ড বা পলিকার্বনেট ফাইবারে তৈরি স্মার্টফোন। এটার ব্যাক প্যানেলটা কিন্তু পুরোপুরি ফ্ল্যাট এবং এখানে ম্যাট ডিজাইন ব্যবহার করা হয়েছে, সো যার ফলে এখানে সহজে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়বে না। পাশাপাশি নরমাল স্ক্র্যাচ পড়ার সম্ভাবনাও থাকছে না, তবে হেভি স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে। তারপরে স্মার্টফোনটিকে সেফ রাখার জন্য চাইলে বক্সে দেওয়া ব্যাক কভারটি ব্যবহার করতে পারেন। স্মার্টফোনটাতে আমরা পাচ্ছি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল। প্রায় সব ধরনের পার্সেন্ট বাটনগুলো এখানে রয়েছে। এছাড়া স্মার্টফোনটির যে সাউন্ড কোয়ালিটি, এখানে শুধুমাত্র একটি সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার ব্যবহার করা হয়েছে। আসলে ৳২৩,০০০ প্রাইস পয়েন্টে এসে এই স্মার্টফোনটিতে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার দেখাটা সত্যি দুঃখজনক। এখানে অন্যান্য ব্র্যান্ড অলরেডি ডুয়াল স্টিরিও স্পিকার অফার করছে। সো সেখানে স্মার্টফোনটি কিছুটা পিছিয়ে থাকবে। তবে স্মার্টফোনটির যে সাউন্ড কোয়ালিটি, হ্যাঁ, এখানে অডিও বুস্টার ইউজ করা হয়েছে, সো 200% পর্যন্ত সাউন্ড বুস্ট করতে পারবেন। বাট সেই ক্ষেত্রে কিছুটা ডিস্টরশন স্মার্টফোনটির মধ্যে দেখতে পেয়েছি। এটা যদি 150% এ রাখা হয় সেক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক আছে বলা যায়। এছাড়া স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে দেখতে পাচ্ছি একটি ইউ নচ ডিসপ্লে। স্মার্টফোনটির মধ্যে ২ টি সিম সহ একটি মেমোরি কার্ডও চাইলে আপনি ব্যবহার করতে পারবেন। সো সবকিছু মিলিয়ে স্মার্টফোনের আউটলুক বা ডিজাইন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া এই বার্গেন্ডি ব্ল্যাক কালারটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। কেননা আমার কাছে এই কালারটা বেশি ভালো লেগেছে। 6.64 ইঞ্চির আইপিএস ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে, যাতে পাচ্ছি 90 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট এবং 650 নিটসের পিক ব্রাইটনেস। স্মার্টফোনটার মধ্যে আমরা ইনডোরে খুব ভালোভাবে ব্যবহার করতে পেরেছি, কোনো সমস্যা ছিল না। শ্যাডো এরিয়াতেও মোটামুটি ভালোই ভিজিবল ছিল, তবে ডিরেক্ট সানলাইটে একটু স্ট্রাগল করবে। তবে মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো একটা এক্সপিরিয়েন্স স্মার্টফোনটির মধ্যে পাবেন। স্মার্টফোনটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে হিসেবে এটা কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স অন্যান্য স্মার্টফোনের মতোই ছিল। তবে যেই বিষয়টি ভালো লাগেনি তা হচ্ছে এটার যে ইউ নচ ডিসপ্লে। আসলে ৳২৩,০০০ প্রাইস পয়েন্টে ইউ নচের যে ডিসপ্লে সত্যিই মানা যায় না। অন্যান্য ব্র্যান্ড তো এই প্রাইস পয়েন্টে মিডল পাঞ্চল ডিসপ্লে দিচ্ছে, অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে। অ্যামোলেড ডিসপ্লে তো বাদই দিলাম, বাট এখানে অন্তত একটি পাঞ্চল ডিসপ্লে ব্যবহার করলে আরো ভালো হতো। 90 হার্টজটা মোটামুটি ভালোই কাজ করছিল, বেশি স্মুথ একটা রেজাল্ট পাচ্ছিলাম। বেশ কিছু ওয়েবসাইটে এটা পুশও করতে পারছিল। সো সব মিলিয়ে এটা ঠিকঠাক একটা রেজাল্ট করতে পারছে। শুধুমাত্র ডিসপ্লে টাইপটাই আমার কাছে ভালো লাগেনি। এটা অন্তত মিডল পাঞ্চল হওয়া উচিত ছিল। পারফরম্যান্সের দিক থেকে স্মার্টফোনটি অফার করছে 8GB LPDDR4X এর RAM, পাচ্ছি 128GB ROM, যা UFS 2.2 স্টোরেজ টাইপ। প্রসেসরে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 680, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি সিপিইউ, যার জিপিইউ থাকছে Adreno 610। এছাড়া স্মার্টফোনটি FuntaOS 13 এর সাথে রয়েছে Android 13। পারফরম্যান্স সেকশনে যে স্পেসিফিকেশন আমরা পেয়েছি, যে RAM, ROM, প্রসেসর, সো সব মিলিয়ে স্মার্টফোনটির মধ্যে মোটামুটি একটা ঠিকঠাক পারফরম্যান্সই পেয়েছি। যেমন স্মার্টফোনটির মধ্যে আমরা ৫ থেকে ৭টি অ্যাপ ইজিলি সোয়াইপ করে ব্যবহার করতে পারছিলাম। সোয়াইপের ক্ষেত্রে কোনো প্রকার ল্যাগ বা স্টাটারিং দেখতে পাইনি। অ্যাপ ওপেনিং টাইমও যথেষ্ট ফাস্ট মনে হয়েছে। সো যারা সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো ব্যবহার করে থাকেন, YouTube, Facebook, Instagram, TikTok এই ধরনের অ্যাপ, পাশাপাশি যারা অফিস ওয়ার্কে বিভিন্ন অ্যাপও ব্যবহার করতে চান, তারাও স্মার্টফোনটির মধ্যে ব্যবহার করতে পারবেন
কোনো সমস্যা হবে না। তবে এই স্মার্টফোনটি যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে, এটা রেগুলার লাইফের একটা প্রসেসর। সো আপনার রেগুলার লাইফের সব কাজ-বাজগুলো ইজিলি হ্যান্ডেল করতে পারবে। তবে যারা গেম খেলতে চান, অনেকেই বাজেট সেগমেন্টে গেমিং এর জন্য একটি স্মার্টফোন চান। তো তাদের উদ্দেশ্যে বলছি, তারা এই স্মার্টফোনটির মধ্যে হেভি গ্রাফিক্সের যে গেমগুলো রয়েছে, সেটা থেকে ভালো একটা এক্সপেরিয়েন্স পাবেন না। সো তারা যদি এই ধরনের চিন্তাভাবনা করে থাকেন, অবশ্যই স্মার্টফোনটিকে ইগনোর করতে পারেন। তবে স্মার্টফোনটির মধ্যে 2D, 3D যে গেমগুলো রয়েছে সেগুলো খেলা যাচ্ছিল। এছাড়া স্মার্টফোনটির মধ্যে ফ্রি ফায়ার, পাবজি লাইট এই ধরনের গেমগুলো খেলতে পারবেন। তবে হাই গ্রাফিক্স এর গেম যেমন আসফাল 9, ই-ফুটবল, অ্যাজ লাইক পাবজি, কল অফ ডিউটি এই ধরনের গেমগুলো খেলতে গেলে মাঝে মাঝে কিছুটা ল্যাগ ফেস করবেন। এটা খুবই স্বাভাবিক এই প্রসেসরের সাথে। তবে স্মার্টফোনটির মধ্যে আমরা ই-ফুটবল গেমটা খেলে দেখেছি, সেটা প্রথম অবস্থায় একটু ল্যাগ করছিল। বাট পরবর্তীতে মোটামুটি একটা স্মুথ পারফরম্যান্স দিতে পারছিল। এছাড়া আসফাল 9 টাও মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো একটা রেজাল্ট পাচ্ছিলাম। সো সব মিলে বলতেই পারি স্মার্টফোনটা যারা রেগুলার লাইফের ইউজার আছেন বা যারা একটু র‍্যাম, রম এর দিকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে ঠিক আছে। বাট যারা গেমার আছেন, একটু হেভি পারফরম্যান্স চান, সো তাদের ক্ষেত্রে এই স্মার্টফোনটি একদমই পারফেক্ট নয়। ক্যামেরার ক্ষেত্রে স্মার্টফোনটির রিয়ার প্যানেলে পাচ্ছি ডুয়াল লেন্সের ক্যামেরা, যার মেইন ক্যামেরা পাচ্ছি 50 মেগাপিক্সেল, এছাড়া 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। আসলে এই প্রাইস পয়েন্টে একটি আল্ট্রা ওয়াইড লেন্স খুবই ইম্পোর্টেন্ট ছিল। ফ্রন্ট ক্যামেরা পাচ্ছি 8 মেগাপিক্সেল। ক্যামেরা ইউআই ফিচারে এখানে আমরা পাচ্ছি, এখানে নাইট মোড রয়েছে, পোর্ট্রেট, ফটো, ভিডিওর ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 1080 30 এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন। মোর অপশনে গেলেও আরো একটি 2টি ফিচার সহ এখানে স্লো মোশনে ভিডিও করার সুবিধা রয়েছে। ক্যামেরা আউটপুটের কথা বলতে গেলে আউটডোরে ডিরেক্ট সানলাইটে ছবির ডিটেল কোয়ালিটি বেশ ভালোই দেখতে পাচ্ছিলাম। ছবির যে কালার টোন মোটামুটি ন্যাচারাল কিছুটা পাঞ্চি বলা যায়, একটা অ্যাভারেজ টাইপের রেজাল্ট পাচ্ছিলাম। এছাড়া এটা যে ডাইনামিক রেঞ্জ সেটাও মোটামুটি ভালো ব্যালেন্স করার চেষ্টা করেছে। ওভারঅল এইচডিআর গুড। এছাড়া স্মার্টফোনটি যে এইচ ডিটেকশন সেটাও কাজ চালিয়ে নেওয়ার মতো একটা এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম। তবে লো লাইটের ছবিগুলো প্রচুর সফট করে দিবে, গেনের পরিমাণ বেড়ে যাবে, এটা খুবই স্বাভাবিক। ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রেও সেম, এটা আউটডোরে ভালো ডিটেল ধরে রাখতে পারছিল, এইচ ডিরেকশন মোটামুটি ভালো ছিল। তবে লো লাইটে প্রচুর সফট এবং প্রচুর নয়েজ দেখতে পেয়েছি, যা খুবই স্বাভাবিক। স্মার্টফোনটি দিয়ে এলএমসি 8.4টাও ব্যবহার করেছি, সেই ক্ষেত্রে রেজাল্ট অনেকটাই ইমপ্রুভ হয় এবং ডিটেল কোয়ালিটি প্রচুর বেড়ে যায়। সো ওভারঅল এলএমসি দিয়ে ছবি তুললে ভালো একটা গুড কোয়ালিটি পিকচার পেয়ে যাবেন। 22,999 টাকায় Vivo y27s আমাদেরকে যা অফার করেছে, অনেক দিক থেকে স্মার্টফোনটি পিছিয়ে রয়েছে। যেমন স্মার্টফোনটিতে আমরা পাচ্ছি একটি ইউ নচ ডিসপ্লে। 23,000 টাকা প্রাইস পয়েন্টে ইউ নচ ডিসপ্লে সত্যি মানা যায় না। অন্যান্য ব্র্যান্ড তো এখানে মিডল কনসোল ডিসপ্লে অফার করছে, অ্যামোলেড ডিসপ্লে অফার করছে। আবার অনেকে স্মার্টফোনে আমরা 120 হার্টজের হাই রিফ্রেশ রেট পাচ্ছি। সেখানে স্মার্টফোনটি 90 হার্টজ দিচ্ছে, আবার এখানে ইউ নচ দেখতে পাচ্ছি। সো সব মিলে বিষয়টা আমার কাছে ভালো লাগেনি। আরেকটি বিষয় হচ্ছে এটা স্পিকার। এখানে আমরা সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার পাচ্ছি। অন্যান্য ব্র্যান্ড ডুয়াল স্টিরিও স্পিকার, জেবিএল এর স্পিকার অফার করছে। সেখানে স্মার্টফোনটি পিছিয়ে রয়েছে। পাশাপাশি যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে, প্রাইস অনুযায়ী মোটামুটি এভারেজ বা অনেক স্মার্টফোন এই প্রাইস পয়েন্টে অলরেডি MediaTek G99 প্রসেসর অফার করছে। সেটা ব্যবহার করলে হয়তো আরো বেটার হতো। বাট সেখানেও এই স্মার্টফোনটি পিছিয়ে রয়েছে। র‍্যাম, রম এটাকে আমি ঠিকঠাকের কাতারে রাখছি। এই স্মার্টফোনের আউটলুক এটাও মোটামুটি এভারেজই বলা যায়। তবে এই বিষয় নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না, কেননা এটা পুরোপুরি আপনাদের বিষয়। আপনারা কেমন পছন্দ করছেন সেটার উপর ডিপেন্ড করে। এছাড়া ওভারঅল মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে। তবে যে বিষয়টি ভালো লাগেনি তা হচ্ছে এই প্রাইস পয়েন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল হলে আসলে কি চলা যায়? অন্তত 16 মেগাপিক্সেল দরকার ছিল। এখানে 16 মেগাপিক্সেল হলে ভালো হতো। স্মার্টফোনটি 50 মেগাপিক্সেলের আউটপুট মোটামুটি ঠিকঠাক ছিল। সো ভিউয়ার্স, এই দিকগুলোর মধ্যে আমরা ড্রব্যাক পেয়েছি। ভালো দিকগুলোর মধ্যে স্মার্টফোনটার ডিজাইন বা আউটলুক আমার কাছে ভালো লেগেছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। এছাড়া স্মার্টফোনটি 5000 এমএএইচ ব্যাটারি পাচ্ছি, 44 ওয়াটের চার্জার পাচ্ছি। এই বিষয়গুলোই শুধুমাত্র আমার কাছে ভালো লেগেছে। অন্যান্য দিক এতটা ভালো লাগেনি। সো ওভারঅল এই স্মার্টফোনটার প্রাইস যদি 20,000 টাকা হতো, তাহলে আমার কাছে মোটামুটি বা এভারেজ টাইপের একটা স্মার্টফোন বলতে পারতাম। তবে 23,000 টাকা প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটিকে আমার একটা ওভার প্রাইস স্মার্টফোন বলেই মনে হচ্ছে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।